স্যার ঠিক আছে, আমি কি কন্টিনিউ করব স্যার? এক মিনিট, সাদমান ঠিক আছে? স্যার পেয়েছি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ এখন ইউ ক্যান স্টার্ট স্যার। The dose calibrator is an integral part of any nuclear medicine department. Actually, dose calibrator হচ্ছে একটি আয়নাইজেশন চেম্বার যেটা আমার অ্যাক্টিভিটি এসে করে বিভিন্ন ভায়াল এবং সিরিঞ্জে। তো এই ডোজ ক্যালিব্রেটর আমার রুটিনলি ইউজ হয় যে কোনো ক্লিনিক্যাল নিউক্লিয়ার মেডিসিন ল্যাবরেটরিতে। আমাদের রেডিও ফার্মাসিউটিক্যাল অ্যাক্টিভিটি মেজারমেন্টের জন্য তার পেশেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের আগে, অর্থাৎ ডোজ ক্যালিব্রেটরটা একটি ইন্টিগ্রাল পার্ট আমাদের যে কোনো নিউক্লিয়ার মেডিসিন বা রেডিও ফার্মাসিউটিক্যাল যে ডোজ আমরা ইউজ করি পেশেন্টের জন্য, তার পূর্বে আমাদের ডোজ ক্যালিব্রেটরটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রুমেন্ট বলা যায়। তো আমরা যদি ডোজ ক্যালিব্রেটরের প্রিন্সিপালটা দেখি এবং তার অপারেশনটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা একটা রেডিও আইসোটোপ ক্যালিব্রেটর, যেটাতে থাকে হচ্ছে আয়নাইজেশন চেম্বার, একটা হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই, একটা ইলেকট্রনিক অ্যাম্পলিফায়ার এবং একটা ডিসপ্লে ইউনিট। তো আয়নাইজেশন চেম্বার আমরা হয়তোবা থিওরি ক্লাসে আগেই পড়েছি। তো এখানে যে আয়নাইজেশন চেম্বারটা থাকবে সেটা হবে সিলিন্ড্রিক্যাল শেপে, নিচে ছবি দেখানো আছে। আমরা যদি ছবিগুলো দেখি, তো এই শেপের, এই সিলিন্ড্রিক্যাল শেপের সেটা হচ্ছে আমাদের আয়নাইজেশন চেম্বার। তো এই আয়নাইজেশন চেম্বারটা আমার বেসিক্যালি আমাদের টোটাল যে আয়নাইজেশন প্রডিউস হয় সেটা মেজার করবে, যে স্যাম্পলটা আমরা ক্যালিব্রেট করতে যাচ্ছি। আয়নাইজেশন চেম্বার আর্গন গ্যাস থাকবে হাই প্রেসারে, 20 to 30 অ্যাটমসফিয়ার প্রেসারে আমার আর্গন গ্যাসটা সেই চেম্বারে থাকবে, এবং সেখানে দুটি ইলেকট্রোড থাকবে যেখানে আমাদের ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ক্রিয়েট হবে। তো আমরা যখন কোনো ভায়াল অথবা সিরিঞ্জ যেটা রেডিও নিউক্লাইড কন্টেইন করে সেই চেম্বারে আমরা রাখবো, তখন সে আর্গন গ্যাসটা আয়নাইজড হবে। তো আর্গন গ্যাস যখন আমার আয়নাইজড হবে তখন সেখানে আয়ন পেয়ার ক্রিয়েট হবে এবং সেটা অ্যানোড এবং ক্যাথোডে মাইগ্রেট করবে এবং সেখানে একটি ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো প্রডিউস হবে। তো এই কারেন্টটি বেসিক্যালি আমাদের যে রেডিও আইসোটোপ সেটার অ্যাক্টিভিটির ডিরেক্টলি প্রপোর্শনাল। তো এই কারেন্ট ফ্লো ম্যাগনিটিউড আসলে বেসিক্যালি অনেক কম, মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলের। তো এখানে একটি ডিভাইস ইউজ করা হয় যেটা হচ্ছে ইলেকট্রোমিটার, সেটা আমার এই ভেরি স্মল ইলেকট্রিক কারেন্টকে কোয়ান্টিফাই করবে এবং সেটাকে ডিসপ্লে করবে মিলিকুরি অথবা মেগাবেকারেল ইউনিটে। ডোজ ক্যালিব্রেটর ফাংশন কতগুলো ইম্পর্টেন্ট প্যারামিটারের উপর ডিপেন্ড করবে। মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে তার অ্যাক্টিভিটি, এনার্জি লেভেল অফ ফোটন এবং তার যে পার্টিকুলেট ইমিটার্স যেমন বিটা পার্টিকেল অথবা গামা পার্টিকেল, সেটা তার ক্যালিব্রেশনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই চেম্বারের যে রেসপন্স সেটা পিওর গামা ইমিটার যেমন টেকনিশিয়াম 99M সেটার জন্য যেমন হবে, আয়োডিন 131 এর জন্য সিমিলার হবে না। দ্যাট মিনস আমার ডোজ ক্যালিব্রেটরের যে ইন্টারনাল সেটিং সেটা বিভিন্ন আইসোটোপের জন্য বিভিন্ন রকম থাকবে। তো আসলে এবং আমার পিওর বিটা ইমিটার যেমন
ইরিট্রিয়াম 90 যেটার জন্য আসলে এটা ক্যালিব্রেট করা ডিফিকাল্ট। তো আম, আমাদের বিভিন্ন রেডিও নিউক্লিয়াইডের জন্য তাদের সেম অ্যাক্টিভিটি হলেও তাদের রেডিয়েশন যে ইমিট করছে তার ডিফারেন্সের জন্য এবং ফোটন এনার্জি এবং অ্যাবান্ডেন্সের ডিফারেন্সের জন্য আমাদের যে কারেন্ট ফ্লোটা পাওয়া যাবে সেটা ডিফারেন্ট হবে। অর্থাৎ 1 মিলিকুরি অফ টেকনিশিয়াম 99 এর জন্য যে কারেন্ট ফ্লোটা হবে সেটা আয়োডিন 131 এর জন্য আয়োডিন 131 এর 1 মিলিকুরির কারেন্ট সেম জেনারেট হবে না, নাও হতে পারে। অর্থাৎ আমার অ্যাক্টিভিটি সেম হলেও তাদের কারেন্ট ফ্লোটা সেম নাও থাকতে পারে। তো আমরা যদি ডোজ ক্যালিব্রেটরের ব্লক ডায়াগ্রামটা দেখি, যে এখানে আমার একটা আয়ন চেম্বার আছে, সেই আয়ন চেম্বারে যদি আমাদের সোর্স রাখা হয় লাইক আয়োডিন 131 অথবা টেকনিশিয়াম 99 এম, দেন সেটা একটি কারেন্ট, সেখানে আর্গন গ্যাস আয়োনাইজড হবে, আয়ন পেয়ার ক্রিয়েট হবে, সেখানে একটি কারেন্ট ফ্লো, একটি স্মল কারেন্ট ফ্লো ক্রিয়েট হবে, সেটা আমার অ্যাম্পলিফায়ারের মাধ্যমে অ্যাম্পলিফিকেশন হবে। দেন আমার একটি রেঞ্জ সিলেক্টর থাকবে। তো রেঞ্জ সিলেক্টর basically consist of electrical resistors to provide different activity range. Then সেখান থেকে আমার আইসোটোপ কারেক্টর অথবা প্লাগ ইন একটা অ্যাডিশনাল প্লাগ ইন রেজিস্টার থাকবে, সেখানে যাবে, সেটাকে আমরা আইসোটোপ ক্যালিব্রেশন বক্সও বলতে পারি। সেটা আমার একটা ফিডব্যাক গেইন দিবে আমার ভোল্টেজ অ্যাম্পলিফায়ারে, যাতে আমার সকল রেডিও নিউক্লিয়াইডের জন্য ইকুয়াল অ্যাক্টিভিটি শো করে। তো ব্লক ডায়াগ্রামটা যদি আমরা আবার একটু দেখি, যে আমাদের আয়ন চেম্বারে আমরা সোর্সটা রাখলাম, সেটা আমার আয়ন পেয়ার ক্রিয়েট করলো, দেন আমরা অ্যাম্পলিফিকেশনের মাধ্যমে সেটা কারেন্ট আই থেকে আমরা ভিতে কনভার্ট করলাম, দেন আমার রেঞ্জ সিলেক্টরের ভিতরে গেল, দেন আমার ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন হলো, দেন আমার সেটা ডিসপ্লেতে শো করলো। এখানে আমাদের ডোজ ক্যালিব্রেটরের কয়েকটি ফিগার আমরা দেখছি বিভিন্ন মডেলের। এখানে দুই ধরনের, একটা হচ্ছে টাচ স্ক্রিন এবং একটা হচ্ছে বাটন সিস্টেম। আমাদের কিছু ভিডিও আছে আমরা কালেক্ট করেছি কিভাবে অ্যাকচুয়ালি এটা ইউজ করা হয়। অপারেশন যখন এটা নিয়ে কাজ করা হয়, সেটা বেসিক্যালি কিভাবে করা হয় সেটা কিছু ভিডিও আছে, আপনারা কাইন্ডলি দেখবেন। তো আমরা আসলে এই অ্যাক্টিভিটিটা কেন জানা দরকার, আমরা এই রেডিয়েশন অ্যাবজর্ব ডোজ এস্টিমেট করি আমাদের বিভিন্ন অর্গান অথবা হোল বডির জন্য। এই ডোজটা ডিপেন্ড করবে তার অ্যাক্টিভিটি, পেশেন্ট সাইজ বা ডিস্ট্রিবিউশন অফ স্পেসিফিক রেডিও লেভেল ড্রাগ এর জন্য। তো ড্রাগ অ্যাক্টিভিটি বেকেরেল সাধারণত রেডিয়েশন ডোজ হিসাবে অর্গানে রেডিয়েশন ডোজ গ্রে ইউনিটে অর্গানে মেজার করা হয়। এখন আমরা এই ডোজ ক্যালিব্রেটর যে টেস্ট গুলো আছে, কোয়ালিটি কন্ট্রোল টেস্ট, সেই টেস্ট গুলো কি কি আমরা একটু দেখবো এবং সেগুলো কিভাবে পারফর্ম করা হয় সেগুলো একটু দেখবো। তো the required dose calibrator test and the frequency of their performance are listed in the following chart. আমরা এখানে চারটি টেস্টের নাম দেখছি। একটা হচ্ছে accuracy, constancy, linearity and geometry. তো accuracy টেস্টটা সাধারণত ইনস্টলেশন করা হয় এবং তার দেন অ্যানুয়ালি করা হয়। কনস্ট্যান্সি
সেটা কনসিস্টেন্সি টেস্ট, এটা ইনস্টলেশনের সময় করা হয় এবং তারপর থেকে ডেইলি বেসিসে করা হয়। লিনিয়ারিটি টেস্ট সেটা ইনস্টলেশনে করা হয় এবং কোয়ার্টারলি সাধারণত করা হয়। জিওমেট্রি টেস্ট সেটা ইনস্টলেশনে করা হয় এবং তারপর রিপেয়ার অথবা মুভমেন্ট অফ ইনস্ট্রুমেন্ট যদি হয় তখন করা হয়। So it is essential to perform this test procedures correctly since patient safety is highly dependent upon the reliability of the instrument. All too often, procedural errors are made in performing quality control testing of those calibrators, even by experienced operators. It is critical to perform steps in the proper order to ensure correct readings. আমরা যদি আমাদের একুরেসি টেস্টটা দেখি, তো আমাদের প্রথম কোয়ালিটি কন্ট্রোল যে টেস্টটা ছিল সেটা হচ্ছে একুরেসি টেস্ট। তো তো এই টেস্টটা বেসিক্যালি এমন ভাবে ডিজাইন করা হয় যাতে আমার ক্যালিব্রেটরটা থ্রু আউট দ্য এন্টায়ার এনার্জি স্কেলে কারেক্ট রিডিং শো করে। যেমন আমার লো, মিডিয়াম অথবা হাই এনার্জি স্ট্যান্ডার্ড কোবাল্ট 57, সিজিএম 137 অথবা এবং কোবাল্ট 60 এই রেঞ্জে, এই এনার্জি রেঞ্জের যেই স্ট্যান্ডার্ড গুলো আছে সেগুলা ডোজ ক্যালিব্রেটরের মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট সেটিং এ আমার এক্সপেক্টেড ভ্যালু শো করবে। এভাবে ডিজাইন করা হয়। তো এই এই স্ট্যান্ডার্ড গুলাতে যে লেভেল ইন্ডিকেট করা থাকে তার অ্যাক্টিভিটি, তো স্পেসিফিক ক্যালিব্রেশন টাইমে এবং ডেটে ম্যাথমেটিক্যালি আমরা আমাদের ইকুয়েশনের মাধ্যমে তার এক্সপেক্টেড ভ্যালুটা বের করতে পারি এবং আমরা ডোজ ক্যালিব্রেটরের মাধ্যমে আমরা যেই ভ্যালুটা মেজার করব আমরা সেটার সাথে চেক করে দেখব বেসিক্যালি আমাদের রেজাল্ট আমাদের কতটুকু একুরেট রেজাল্ট দিচ্ছে। দেন আমরা আমাদের একুরেসি টেস্টটা সেভাবে করতে পারি। আমাদের এই ভ্যালুগুলো আমরা লগবুকে, অ্যাপ্রোপ্রিয়েট লগবুকে রেকর্ড করে এই ভ্যালুগুলো অ্যাপ্রোপ্রিয়েট লগবুকে রেকর্ড করে রাখা হয় এবং মেজার যে ভ্যালু সেটা তার স্ট্যান্ডার্ড ভ্যালুর প্লাস মাইনাস 10% এর ভেতর হতে হয়। তো এখানে আমরা একটা টেবিল দেখছি যেখানে কোবাল্ট 57 লো এনার্জির, সিজিএম 137 মিড এনার্জি এবং কোবাল্ট 60 হাই এনার্জির তিনটি স্ট্যান্ডার্ড নিয়ে আমাদের তাদের অ্যাক্টিভিটি লেভেল মেজার করা হয় এবং তাদের যে এক্সপেক্টেড ভ্যালু সেটা ক্যালকুলেশন করা হয়। তো আমরা যদি কম্পেয়ার করে দেখি তাদের ভ্যালুগুলা অলমোস্ট সেম, তাহলে আমরা বলতে পারি যে এই ডোজ ক্যালিব্রেটরের জন্য এই ভ্যালুগুলো আসছে সেই ডোজ ক্যালিব্রেটরটা তার টেস্টটি পাস করে গিয়েছে। এখানে দেখবেন কোবাল্ট 57 এর জন্য 2.48 মিলিকুরি এবং তার মেজার্ড ভ্যালু হচ্ছে 2.48 মিলিকুরি। সিমিলারলি দেখতে পাবেন সিজিএম 137 3.38 মিলিকুরি এবং তার মেজার্ড ভ্যালু হচ্ছে 3.29। তো এটা যেহেতু তাদের মেজার ভ্যালু স্ট্যান্ডার্ড ভ্যালু প্লাস মাইনাস 10% এর ভেতরে আছে, তাই আমরা বলতে পারি এটাও ঠিক আছে। কোবাল্ট 60 এর জন্য আমার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 1.55 মিলিকুরি এবং তার মেজার্ড ভ্যালু হচ্ছে 1.52 মিলিকুরি। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে তার স্ট্যান্ডার্ড তার মেজার ভ্যালুটি স্ট্যান্ডার্ড ভ্যালুর প্লাস মাইনাস 10% এর ভেতরে আছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই ডোজ ক্যালিব্রেটরের জন্য যে টেস্টটি একুরেসি টেস্ট সেটা এই ডোজ ক্যালিব্রেটরটি পাস করে গিয়েছে। তো
আমরা অ্যাকুরেসি এবং প্রিসিশন টেস্টটি এভাবেও করতে পারি যে আমাদের প্রথমে আমরা আমাদের ডোজ ক্যালিব্রেটরে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি চেক করে নিব। তো আমরা ব্যাকগ্রাউন্ডে পেয়েছি 5.27 মাইক্রো কুরি। দেন আমরা তার অ্যাক্টিভিটি আমরা কোবাল্ট 57 নিয়ে কাজ করছি। তো আমরা যদি কোবাল্ট 57 এর অ্যাক্টিভিটি মেজার করি, আমরা 10 বার সেটা চেক করলাম। আমার নেট অ্যাক্টিভিটি AI আমরা 167 168 এমন করে পাচ্ছি, দেখা যাচ্ছে। দেন আমরা এই একুরেসি এবং প্রিসিশনের দুটি ইকুয়েশন দ্বারা আমরা ডোজ ক্যালিব্রেটরের একুরেসি এবং প্রিসিশনটা মেজার করতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নেট অ্যাক্টিভিটির যেই মিন ভ্যালু A ডট সেটা আসছে 1.68.83। তো সেখান থেকে আমরা যদি তার ক্যালকুলেটেড অ্যাক্টিভিটিটা আমরা যেটা ইকুয়েশন থেকে বের করব সেটা বের করে ইকুয়েশনে আমরা যদি দেখি সেই ভ্যালুগুলো বসাই, তাহলে দেখতে পাবো যে আমাদের পার্সেন্ট ডিফারেন্সটা আসছে -2.35, যেটা আমার যে স্ট্যান্ডার্ডের ভেরিয়েশন, স্ট্যান্ডার্ডের স্ট্যান্ডার্ড ভ্যালু এবং মেজার্ড ভ্যালুর যে ভেরিয়েশন +-10% তার ভেতরেই থাকে। তো আমরা বলতে পারবো যে ডোজ ক্যালিব্রেটরটি অ্যাকুরেসি ঠিক আছে। আমরা যদি প্রিসিশনের ইকুয়েশনটা দেখি, AI - A বার বাই A বার ইনটু 100%। তো সেখানে আমরা ভ্যালুগুলা বসিয়ে দেখতে পাবো যে আমাদের প্রিসিশনের জন্য যেই +-10% ছিল সেটাও তাদের রয়েছে, এখানে আসছে +-5%। তাহলে আমরা বলতে পারবো এই যে টেস্টটি আমরা করলাম একুরেসি এবং প্রিসিশনের জন্য, আমাদের এই ডোজ ক্যালিব্রেটরের জন্য এটি টেস্টটি পাস করবে। দেন আমাদের কনস্ট্যান্সি টেস্ট। কনস্ট্যান্সি টেস্ট বেসিক্যালি ইনস্টলেশনের সময় এবং ডেইলি এটা মেজার করা হয়, এবং এটা এমন ভাবে ডিজাইন করা হয় যাতে ভেরিয়াস আইসোটোপের সেটিং এ আমাদের একটি লং লিভড সোর্স ইউজ করে আমরা এই টেস্টটি সাধারণত করি। কনস্ট্যান্সি টেস্টের জন্য আমরা বেসিক্যালি একটি লং লিভ সোর্স যেমন Cesium-137 ডোজ ক্যালিব্রেটরে ইউজ করি, যার হাফ লাইফ বেশি 30 ইয়ার। তো Cesium-137 এর যে অ্যাক্টিভিটি আমরা মেজার করব সেটা বিভিন্ন সেটিং এর জন্য আমরা মেজার করব। তো এখানেও দেখা যাবে যে আমাদের মেজার্ড যে ভ্যালু সেটা তার স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে +-10% ভ্যারিয়েশন হলে সেটাকে +-10% ভ্যারিয়েশন হতে হবে। তো এর বেশি যদি হয়ে যায়
তাহলে কিন্তু সেই টেস্টটি পাস করবে না। তো আমরা সিজিএম 137 সোর্সকে বিভিন্ন সেটিং যেমন টেকনিশিয়াম 99M, টেলোরিয়াম 201, আইডিন 123, জ্যানন 133 এবং বিভিন্ন সেটিং এ আমরা মেজার করব। তো দেখা যাবে যে সিজিএম 137 সেটিং এর জন্য আমাদের ভ্যালুগুলা দিবে এবং এক্সপেক্টেড আমাদের যে এক্সপেক্টেড ভ্যালু তার প্লাস মাইনাস 10% এর ভেতরে ভেরিয়েশনটা থাকবে এবং অন্যান্য সেটিংস এর জন্য আমাদের যে ইনকারেক্ট রিডিং গুলো হবে সেটি আমাদের ভ্যালু চেঞ্জ হবে। আমরা সিজিএম যেহেতু আমরা সিজিএম 137 ইউজ করেই এটা দেখছি, তো দেখা যাবে যে বিভিন্ন সেটিং এ আমাদের ইনকারেক্ট রিডিং দিচ্ছে। তো আমরা যখন প্রতিদিনই এই টেস্টটি করব, তো দেখা যাবে যে আমাদের রিডিংটা ওই ইনকারেক্ট ওই আলাদা সেটিং এ ইনকারেক্ট যে ভ্যালু তার আশেপাশেই দিবে। তো দ্যাট মিনস হচ্ছে যদি আমাদের এই ভ্যালুগুলো যে দিচ্ছে ডেইলি ভ্যালুগুলো যদি এক্সপেক্টেড ভ্যালুর সাথে প্লাস মাইনাস 10% এর ভেতর থাকে, তাহলে আমরা বলতে পারবো যে ডোজ ক্যালিব্রেটরটি সেই টেস্টটি পাস করে গিয়েছে। এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি যেখানে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত ভ্যালুগুলা মেজার করা হয়েছে। তো আপনারা দেখতে পাবেন যে ভ্যালুগুলা কাছাকাছি এবং ভেরিয়েশনটা তার 10% এর ভেতরেই আছে এবং বিভিন্ন সেটিং এ তাদের ভ্যালুগুলা ডিফারেন্ট, কিন্তু ডে আফটার ডে তাদের ভ্যালুগুলা যে ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে সেগুলা প্লাস মাইনাস 10% এর ভেতরেই আছে। তো আমরা যেটা বলেছিলাম যে কনস্ট্যান্সি টেস্টের যে পার্সেন্ট ডেভিয়েশন সেটা মেজার করার যে ইকুয়েশন এ মেজার্ড মাইনাস এ এক্সপেক্টেড ইনটু 100 ডিভাইডেড বাই এ এক্সপেক্টেড, অর্থাৎ অ্যাক্টিভিটি যে মেজার করা হয়েছে সেটা থেকে আমাদের এক্সপেক্টেড অ্যাক্টিভিটিটা বিয়োগ করে সেটা দ্বারা ভাগ করে আমরা পার্সেন্ট ডেভিয়েশনটা পাবো এবং সেই পার্সেন্ট ডেভিয়েশনটা প্লাস মাইনাস 10% এর ভিতরেই থাকবে। এখানে একটি ক্যালিব্রেটরের জন্য কোবাল্ট 57, বেরিলিয়াম 133 এবং সিজিএম 137 এর জন্য যেই অ্যাক্টিভিটি ক্যালকুলেটেড অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 170 কোবাল্ট 57 এর জন্য পাওয়া যাচ্ছে 172.9 মাইক্রো কুরি, বেরিলিয়াম 133 এর জন্য পাওয়া যাচ্ছে 112.4 মাইক্রো কুরি, সিজিএম 137 এর জন্য পাওয়া যাচ্ছে 231 মাইক্রো কুরি এবং আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে 6.10 মাইক্রো কুরি। আমরা যখন স্ট্যান্ডার্ড সোর্স ডোজ ক্যালিব্রেটরে প্লেস করছি তখন দেখা যাচ্ছে যে আমাদের নেট অ্যাক্টিভিটিটা 57 এর জন্য আসছে 174, বেরিলিয়াম 133 এর জন্য আসছে 116 এবং সিজিয়াম 137 এর জন্য আসছে 244। তো আমরা যদি পার্সেন্ট ডেভিয়েশনটা ক্যালকুলেট করে দেখি তাহলে কোবাল্ট 57 এর জন্য 0.64, বেরিলিয়াম 133 এর জন্য 3.20 এবং সিজিয়াম 137 এর জন্য 5.63 আসছে। সো পার্সেন্ট ডেভিয়েশন আমার দেখা যাচ্ছে তিনটি স্ট্যান্ডার্ড সোর্সের জন্যই প্লাস মাইনাস 10% এর ভেতর থাকছে। তো আমাদের বলা যায় এই ডোজ ক্যালিব্রেটরটি কনস্ট্যান্সি টেস্টটি পাস করে গিয়েছে। দেন হচ্ছে আমাদের লিনিয়ারিটি টেস্ট। এই টেস্টটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে তার তাদের সোর্সের
যে অ্যাক্টিভিটি রেঞ্জ মাইক্রোকুরি থেকে মিলিকুরি, সেই রেঞ্জে তার ডোজ ক্যালিব্রেটরটি এই সোর্সের জন্য লিনিয়ার, তার রেজাল্টটি লিনিয়ার থাকবে। তো আমরা একটি হাই অ্যাক্টিভিটি টেকনিশিয়াম 99 অ্যাম্প সোর্স 50 থেকে 300 মিলি কুরি, যদি একটি হাই অ্যাক্টিভিটি টেকনিশিয়াম 99 সোর্স 99 অ্যাম্প সোর্স ইউজ করি, আমাদের টাইম ইনিশিয়াল টাইম থেকে প্রিডিটারমাইন্ড টাইম ইন্টারভাল নিয়ে আমরা যদি সেটা 30 মাইক্রোকুরিতে রিচ করি, দেন আমাদের যে ইলাপস টাইম আমরা যদি মেজার করে দেখি, তাহলে সেটা দেখা যাবে যে লিনিয়ার। আমরা যে গ্রাফটা পাবো সেটা আমরা লিনিয়ার দেখতে পাবো। তো আমরা আমাদের যে সোর্স সেখানে তার অ্যাক্টিভিটি, তার ইনিশিয়াল অ্যাক্টিভিটি এবং টাইমের সাপেক্ষে আমরা ইকুয়েশনের মাধ্যমে তার এক্সপেক্টেড রিডিংটা ক্যালকুলেট করতে পারি। এবং আমাদের যে ইলাপস টাইম, সাপোজ 1 আওয়ার পর পর যদি আমরা মেজার করি, তাহলে আমাদের যে মেজার্ড রিডিংটা পাওয়া যাবে, তো সেই রিডিংটা আমরা যদি গ্রাফিক্যালি অ্যানালাইজ করি, তো সেটা দেখা যাবে যে সেটা দেখা যাবে লিনিয়ার। তো এখানে একটি টেবিল দেওয়া আছে লিনিয়ারিটি টেস্টের, যে টেকনিশিয়াম 99 এম এর জন্য আমার যে এক্সপেক্টেড রিডিং, অর্থাৎ যেটা ক্যালকুলেশন করে বের করা হয়েছে, এবং তার মেজার্ড যেই রিডিং গুলো আছে সেগুলো পাশাপাশি দেওয়া আছে। তো আমরা যদি গ্রাফিক্যালি অ্যানালাইজ করি, দেখা যায় আমরা অ্যানালাইজ করি, তাহলে দেখা যাবে যে এটা একটি লিনিয়ার রেজাল্ট দিচ্ছে। তো যেহেতু যে ডাটা কালেকশন করা হয়েছে, যদি আমার মেজার্ড রিডিংটা লিনিয়ারিটি শো করে, তাহলে আমরা বলতে পারবো ডোজ ক্যালিব্রেটরটি লিনিয়ারিটি টেস্ট পাস করে গিয়েছে। দেন আমাদের নেক্সট যে টেস্টটি, সেটা হচ্ছে জিওমেট্রি টেস্ট। তো জিওমেট্রি টেস্ট হচ্ছে যে আমাদের কোনো কারেক্ট রিডিং বেসিক্যালি তার স্যাম্পল সাইজ অথবা জিওমেট্রির উপর ডিপেন্ড করবে না। তো আমরা এই টেস্টটি বিভিন্ন ভায়াল, যেমন 10 মিলিলিটার, 30 মিলিলিটার এবং বিভিন্ন ডিফারেন্ট সিরিঞ্জ, 1 মিলিলিটার, 3 মিলিলিটার, 5 মিলিলিটার অথবা 10 মিলিলিটারের জন্য এটা করা হয়। তো এটা এক্সাম্পলের জন্য যদি আমরা দেখি যে আমাদের 10 মিলিলিটারের একটি সিরিঞ্জের প্রথমে আমরা 1 মিলিলিটার অফ টেকনিশিয়াম 99 এম নেই, যেটার অ্যাক্টিভিটি 25 মিলিকুরি। দেন সেই অ্যাক্টিভিটি আমরা ডোজ ক্যালিব্রেটরে মেজার করব এবং সেটা রেকর্ড করব। দেন এই অ্যাক্টিভিটিটা আবার ওয়াটার দ্বারা ডাইলুট করে আমরা 2 মিলিলিটার, 3 মিলিলিটার, 4 মিলিলিটার, 5 মিলিলিটার থেকে এবং আমরা 10 মিলিলিটার পর্যন্ত
ডাইলেট করব ওয়াটার দ্বারা, দেন প্রত্যেকটা পয়েন্টে আমরা রিডিং গুলো নিব এবং সেই রিডিং গুলো আমরা রেকর্ড করব। তো তো দেখা যাবে যে এই যে আমরা ডাটাগুলা ইভ্যালুয়েট করলাম এবং তাদের ডাটাগুলো আমরা রেকর্ড করলাম, দেখা যাবে যে আপনাদের এই যে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে, যে আমাদের স্যাম্পল ভলিউম যখন আমরা বাড়িয়ে দিচ্ছি, আমাদের অ্যাক্টিভিটি কিন্তু সেটা অলমোস্ট সেম থাকছে। তো তো আমাদের ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ডোজ ক্যালিব্রেটর যদি জিওমেট্রি ডিপেন্ডেন্ট হয়, তাহলে সেটা তার অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা, এই যে জিওমেট্রি টেস্টিং এর যে অ্যাকসেপ্টেন্স, সেটা ফেল করে এবং আসলে আমাদের একটি নিউ ক্যালিব্রেটর প্রয়োজন হয়। তো এই টেস্টটা রুটিনলি চেক করা হয় যে আমাদের একুরেট এবং কারেক্ট রিডিং দিচ্ছি কিনা যখন আমরা ক্যালিব্রেটর ইউজ করি। তো স্যাম্পল ভলিউম যখন আমরা 0.5, 1, 2, 3, 4, 5, 6 মিলিলিটার নিচ্ছি, তখন আমাদের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে যে অলমোস্ট সিমিলার আছে এবং তার যেই ভ্যারিয়েশনের ভেতরে আছে। তো তো এখান থেকে আমরা বলতে পারি যে এই ডোজ ক্যালিব্রেটরটি আমাদের টেস্টটি পাস করে গিয়েছে। Sound, sir? কি তোমার শেষ? স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। স্যার আমরা কি ভিডিও প্লে করবো স্যার? হ্যাঁ, তো তোমার কি মানে এটার উপর কথা বলা শেষ? জি জি স্যার, অলমোস্ট। আচ্ছা, তাহলে তুমি ভিডিও অন করার আগে জাস্ট আমি একটু ওদেরকে একটু ব্রিফ করি। জি। হ্যাঁ, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করি, তুমি অফ করো। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কি শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এরপর তো যেহেতু তোমরা বুঝতেই পারছো, যেহেতু প্র্যাকটিক্যাল এগুলো আমরা আগে সিএমএস এ ওদের এই ডোজ ক্যালিব্রেটর ছিল, সেগুলো আমরা ভিজিট করিয়েছি, কিছু কিছু সব টেস্ট করাই নাই, কিছু কিছু টেস্ট করিয়েছি। তো যেহেতু তোমাদের এখন ফিজিক্যালি দেখানো সম্ভব না, তাহলে একটা আইডিয়া পেয়েছো। এর উপর তোমাদের কাউ কি কোনো কোয়ারিজ আছে বা প্রশ্ন আছে? যেটা পরে ভিডিও দেখাবে, এটা ক্লিয়ার হয়ে যাবে হয়তো। এর আগে কোনো প্রশ্ন আছে? তোমরা ব্যাপারটা বুঝতে পারছো? কোনো কারোর প্রশ্ন নাই না? যদি না থাকে, বাট উই ক্যান ডিসকাস, পরে করতে পারে। তার আগে আমি জাস্ট কয়েকটা কথা বলছি, জাস্ট আরেকটু এক্সপ্যান্ড করার জন্য, টু গিভ ইউ মানে ক্লিয়ার আইডিয়া।
এই ডোজ কিলোমিটারটা যেটা অলরেডি শারীন বলেছে, এক্সপ্লেন করেছে, ইজ ইম্পর্টেন্ট। কারণ পেশেন্টকে আমরা যে সমস্ত রেডিও আইসোটোপ গুলো ইউজ করি, এটা আমি অবশ্য আমার একটা তোমাদের লেকচার ছিল এই সপ্তাহে সোমবারে, যেহেতু হয় নাই যেন আইডিয়া পেতা, পরে যেহেতু আমার 435 ক্লাসে এই ডোজ কিলোমিটার নিয়ে কিছু বা আদার ক্যালিব্রেশন নিয়ে কথা আছে, সেখানে হয়তো ইউ উইল গেট মোর ইনফরমেশন। যেহেতু এটা সেশনাল, আমরা অত ডিটেল যাব না, এখানে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। এখানে যেহেতু কথাগুলো বলছে তোমাদের জিওমেট্রি টেস্ট, কনসেন্সাস টেস্ট, তাই না, তারপর লিনিয়ারিটি টেস্ট, এখন এই টেস্টগুলো এখন তোমাদের এই স্লাইডটা হয়তো সারিম আপলোড করে দেবে, তোমরা কি করবে, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। কারণ তুমি যেহেতু একটা তোমাকে রিপোর্ট সাবমিট করতে হবে, সেখানে আমরা এর আগেও ক্লাসগুলোতে বলেছি, কিছু ডাটা দিয়েছে, তোমরা সেটার উপর সাজাইয়ে কমেন্ট করবে। এখানেও জাস্ট কিছু ডাটা আমরা ম্যানিপুলেট চেঞ্জ করে দিয়ে দেব, সেটার আলোকে তোমরা 4টা টেস্টের উপরে তোমাদের মতামত বা অ্যানালাইসিস করবে। এখানে এখন প্রশ্নটা হলো, যেহেতু আমরা কিছু ডাটা দেব, এখানে তুমি যদি মনে করো তোমার অ্যাকুরেসি প্রেসিশনাল তোমাদেরকে একটা আইডিয়া দিয়েছে, এখানে যদি মনে করো আমরা একটা টেবলে একটা আইসোটোপের জন্য কিছু ডাটা দিলাম, এবং ওখান থেকে দেখছো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আইডিয়া আছে তোমাদের, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বলছো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই যে +-10% বললো, এটা বলেছে, এটা তুমি কিভাবে করবে। এখানে যদি মনে করো আমরা একটা সোর্সের ডাটা অলরেডি টেবলে দেওয়া আছে, আমরা চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করে দেখা যাবে কিছু কিছু ডাটা তোমার 10% উপরে আসবে, কিছু কিছু ডাটা <10% নিচে থাকবে। তাহলে সেক্ষেত্রে তুমি কমেন্ট করবা, তোমরা অ্যানালাইসিসটা করতে পারো, যে তোমার স্ট্যান্ডার্ড সিগমা বের করে যে সমস্ত ডাটাগুলোতে 10%-এর উপরে হবে, >10%, সেটা বলবা যে এই টেস্টটা ফেল করছে, তাই না। আর যে সমস্ত ডাটাগুলো <10% থাকবে, সেটা ফেল করছে। এরকম হতে পারে, যেটা আমরা হয়তো পরে একটা লিনিয়ারিটি কথা বলছে। লিনিয়ারিটি ওখানে মনে করো 1 থেকে 70 আওয়ার্স বলা আছে, ঠিক আছে, এটা করা যায়, বাট ইজ ইট নট ফিজিবল। তুমি যখন ল্যাবে এক্সপেরিমেন্ট করবা, তুমি 1 থেকে 70 ঘন্টা ওয়েট করে, ইট ইজ ডিফিকাল্ট টু কালেক্ট ডাটা। বাট সিম্পল ওয়েতে আমরা কিছু ডাটা দেব, সেখানে এই লিনিয়ারিটি মানে কি, আমরা y=mx + c, এটা ইকুয়েশনটা তোমরা জানো, তাই না, একটা কনস্ট্যান্ট হতে পারে। আর যদি সি যদি 0 হয়, তাহলে y=mx, মানে ইকুয়েশনটা 0 দিয়ে পাস করবে। যদি 0 দিয়ে পাস করে, y=mx হবে। আর সি দিয়ে পাস করলে আইদার তোমার নেগেটিভ হতে পারে, সেটা পজিটিভ হলে তোমার কার্ভটা এরকম হবে। তার মানে এই ভ্যালুটা হলো সি। ক্লিয়ার? তাহলে আমরা এই যে এখানে যদি তোমার অ্যাক্টিভিটি, আমি যদি অ্যাক্টিভিটি মিলিকিউরি ডাটা দিব, 1 মিলিকিউরি, 2 মিলিকিউরি, 3 মিলিকিউরি, 5 মিলিকিউরি ডাটা। এখন 1 মিলিকিউরি ডাটা যেটা দিলাম, সেটা তুমি রিডিংটা মনে করো সিপিএস এদিকে যদি প্লট করো, কাউন্ট পার সেকেন্ড, সেখানে এখানে তুমি মনে করো এটা পরিবর্তে 2 পাইছো, মানে এই 1 মিলিকিউরি দেওয়ার সাথে সাথে তুমি এখানে 2 সিপিএস পাইছো। এখন এই বেসিক্যালি 2 মিলিকিউরি দিলে তোমাকে এটা 2 সিপিএস, এটা 4 সিপিএস, তার মানে 4 পাওয়ার কপি। আবার তুমি 3 পিরিয়ড দিলে তোমাকে 6 সিপিএস পাওয়ার কথা। এখন 5 মিলিকিউরি দিলে 10 সিপিএস পাওয়ার কথা। এটা গেলাম রিয়েল, মানে লিনিয়ার, মানে যে অ্যাক্টিভিটিটা তুমি 10 কিলোমিটার দিবা, সেটা এইভাবে বেড়ে যাওয়ার কথা। তাহলে সেভাবে যদি তুমি প্লট করো, তাহলে তুমি এখানে মনে করো 1 এর জন্য এই পয়েন্ট, 2 এর জন্য এই পয়েন্ট, 3 এর জন্য এই পয়েন্ট, 3 এর জন্য এই পয়েন্ট পেতে পারো। এই পেলে
এটাকে যখন তুমি কার্ভটা আঁকবা, এটা একটা লিনিয়ার কার্ভ। এখন এই লিনিয়ার কার্ভটা তুমি ওই যে আগের বেলা বলেছিলাম তুমি ফিট করতে পারো, যে অনেক সময় দেখা যায় y = mx + c কনস্ট্যান্ট ভ্যালু আসতে পারে, কারণ কোনো কারণে তুমি মেশিনের অফসেট থাকলে তুমি এটা সরাসরি 0 দিয়ে পাস করবে না, তবে তোমাকে হয়তো দেখা গেল এই দিকে দিয়ে কার্ভটা হতে পারে অথবা এই দিক দিয়ে কার্ভটা হতে পারে। এর মানেটা হলো সি এর ভ্যালুটা যখন y = mx + c এই ইকুয়েশনটা ফিট করবা, সি এর মানটা মাইনাস আসতে পারে, কারণ সি এর মাইনাস হলে তখন নেগেটিভ ভ্যালু এদিকে হতে পারে বা এদিকে গিয়া ফিট করতে পারে, তাই না? এই যে এটা হলো মাইনাস, তাই না? আর এদিক দিয়ে যদি ফিট করে, এখানে যদি তোমার এক্স অ্যাক্সিসের দিকে ফিট করে, তাহলে এই কার্ভটাকে এখানে ফিট করবে, তবে তোমার এটা এদিকে কনস্ট্যান্ট মাইনাস হতে পারে, এদিকে হতে পারে মনে করো। এখন এই যে কার্ভগুলো পাবা, আমরা যদি ডাটা দিয়ে দেই, তা তুমি এই কার্ভটা আঁকবা, এই কার্ভটা এঁকে তুমি দেখবা, এটা অনেক সময় দেখা গেল তুমি 1 2 3 4 মিলি কিউরির এক্স্যাক্টলি প্রপোর্শনাল হয় না, কিছু কিছু অফসেট থাকে, তো সেখানে তুমি একটা কার্ভ পয়েন্ট এখানে পাবো, একটা পয়েন্ট এখানেও পেতে পারো, এখানেও পেতে পারো, আবার এখানেও পেতে পারো, এখানে পাইতে পারো, এখানেও পাইতে পারো। তখন তুমি কার্ভটা প্লট করবা, অ্যাকচুয়ালি কার্ভটা এইটা যাচ্ছে, তার মানে কিছু কিছু ভ্যালু অফসেট থাকতে পারে, এই কার্ভের বাইরে থাকতে পারে, এটা কোনো ব্যাপার না, ইট ডাজ নট ম্যাটার। মানে এটা, কারণ তুমি যখন অ্যাভারেজ করবা, ওই যে বলছে 10% এর নিচে ডাটাগুলো থাকলে ইট ইজ রিজনেবল, বাট এক্স্যাক্টলি যে তুমি লিনিয়ার পাবা তা না, তাহলে কার্ভটার নেচারটা এরকম হতে পারে। এইটাকে একটা লিনিয়ার কার্ভ বলে। এই লিনিয়ার কার্ভটাকে তুমি প্লট করে ডিসকাশন করতে পারো যে কয়টা পয়েন্ট আউটসাইড এ বাই ডাটা আউটসাইড বা আউটলেয়ার, বা এই পয়েন্টটা কত। এখন এটাকে তুমি মোর অ্যাকুরেট করতে হলে এই পয়েন্টে তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাড়ি করতে পারো, এই পয়েন্টে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস করতে পারো, যে প্লাস মাইনাস সিগমা প্লট করতে পারো। এই ধরনের এগুলো হলো এক্সপেরিমেন্টাল কার্ভ। এই কার্ভ, এই কার্ভ যখন তুমি প্লাস মাইনাস, মানে এখন মনে করো এখানে তুমি 3 এর পরিবর্তে 2 ± 0.03 পাইছো এররটা, এখন এই 2 এর সাথে যোগ করলে 2.03, আবার মাইনাস করলে 1.97। এখন তুমি এই যে কার্ভটাতে, এই ডাটা পয়েন্টে এই কার্ভটা তো হবে 1.97, এই পয়েন্টটা হবে 2.02 ফর এক্সাম্পল। তখন তুমি যদি বার আঁকো, এটাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এরর, কারণ আমরা চাচ্ছি যেহেতু এক্সপেরিমেন্টালে যে কোনো এরর ছাড়া করা কোনো ডাটা রিপ্রেজেন্ট করা যায় না। ক্লিয়ার? এটা রিমেম্বার রিমেম্বার রিমেম্বার। তুমি যদি কোনো এক্সপেরিমেন্টাল, থিওরিটিক্যালও তোমার এরর ক্যালকুলেট করতে পারো, এক্সপেরিমেন্টাল ডাটাটা এই যে প্লাস মাইনাস 10% বলছে, 10% মানে কি, তুমি যদি 100 কোনো একটা রেজাল্ট 100 থাকে, তাহলে এখানে 110 হতে পারে, আবার এটা 90 হতে পারে, তার মানে এটা কনফিডেন্স ইন্টারভ্যাল, সিআই বলে, এর মাঝখানে তোমার ডাটাটা সবসময় থাকবে। এখন যদি তুমি মনে করে 100 রিয়েলি ডাটা ছিল তোমার 100 মিলি কিউরি, তুমি বলছো 10% এরর, তাহলে 110 মিলি কিউরি হতে পারে ম্যাক্সিমাম, আর এটা নাহলে 90 মিলি কিউরি হতে পারে। তাহলে এই ব্যান্ডের মধ্যে তোমার ডাটাটা থাকবে। এখন তুমি করছো এটা, এখন যদি আরেকজন মিস্টার এক্স বা ওয়াই আরেকজন মাপতে চায়, তা যে যেভাবে মাপুক বা যখনই মাপুক, তার ডাটাটা করলাম এর মাঝখানে থাকতে হবে বা থাকবে। এটাই জন্য বলা হয় স্ট্যাটিস্টিক্যাল মেশিনের এরর বলা হয়। তার মানে তুমি যদি মাইপা কখনই ওখানে আবার স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিডেশন হবে, যদি তোমার মেশিন ঠিক থাকে, তাহলে তুমি এই ভ্যালুটাই পাবে 110 এর মধ্যে বা 190 এর মধ্যে। এটাকে অনেক সময় রিপ্রোডিউসিবিলিটি বলে বা কনস্ট্যান্ট চেক বলে। এর মানেটা হলো কি, তুমি এক্সপেরিমেন্ট করা, এখন তুমি এখন মাইপা বললা তুমি এই ডোজ কিলোমিটারে 110 মিলি কিউরি, আরেকজন এসে বলতেছে 115 মিলি কিউরি, আরেকজন বলছে 120 মিলি কিউরি, তাহলে তো মেশিন ঠিক থাকলো না। কারণ তুমি যখন পেশেন্টকে ডোজ দিবা 5 মিলি কিউরি 10 মিলি কিউরি অ্যাকুরেট হতে হবে।
কারণ তোমার এই মিলি কিউবের উপর ডিপেন্ড করছে ডায়াগনোসিসটা, তাই না? তাহলে তোমার এই ডাটাটা অ্যাকুরেট হতে হবে, অ্যাকুরেট মানে মোর অ্যাকুরেট হতে হবে। তাহলে এই যে ডাটাটা করবা, তাহলে আমরা কিছু ডাটা তোমাদেরকে দিয়ে দিব। তো সেক্ষেত্রে তোমরা এই লিনিয়ার কার্ভগুলো তুমি এক্সেল সেট বা কম্পিউটার প্রোগ্রাম করে করতে পারো, করে তুমি এররটা চেক করতে পারো। সেখানে লিস্ট স্কোয়ার ফিট মেথডে একটা ইকুয়েশন সলভ করতে পারো, পলিনোমিয়াল ফিট করতে পারো, যেটা 1 নম্বর। এটা আরেকটা হলো যেটা বলো জিওমেট্রি। এখন প্রশ্ন হলো, এটা একটা তোমার আয়ন চেম্বার, এটা একটা হোল, এখানে তুমি সিরিঞ্জটা রাখবা, সিরিঞ্জ সিরিঞ্জ। কারণ তুমি যখন টেকনিশিয়ানরা যখন তোমাকে একটা সিরিঞ্জের মধ্যে 5 ml 10 ml 10 ml বিভিন্ন সময় নিতে পারো, কিন্তু তুমি যদি বারবার ডাটাটা চেঞ্জ হয়ে যায়, জিওমেট্রির উপর যদি ইফেক্ট, সেজন্য তোমার একটা ফিক্স করতে হবে অপটিমাম জিওমেট্রি। কারণ তুমি দেখবা যে কোন জিওমেট্রি দিয়ে তুমি ম্যাক্সিমাম কনসিস্টেন্সি অ্যাকুরেট রেজাল্ট পাও। সেজন্য তুমি একটা ডাটা প্লট করে এই এক্সপেরিমেন্টটা কাজ করে তুমি একটা অপটিমাম জিওমেট্রি, ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য অপটিমাম জিওমেট্রি, তাই না? তুমি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু তোমার জানা আছে, সেটা নিয়ে বিভিন্ন জিওমেট্রিতে গিয়া দেখবা তুমি এই যে জিওমেট্রিতে তুমি ওই তোমার এক্সপেক্টেড রেজাল্ট পাবা, ইউ হ্যাভ টু ইউজ দ্যাট জিওমেট্রি। কেন এই জিওমেট্রি তুমি বারবার চেঞ্জ করতে পারবে। সেই জন্য দেখা যায় যখন টেকনিশিয়ানদের বলে দেওয়া হয়, তুমি মনে করো যে তুমি ভায়াল নিচ্ছ, এটাকে বিভিন্ন সিরিঞ্জটা নিছো 1 ml 2 ml, দেখা যাবে 5 ml এ যদি তুমি নাও তাহলে অপটিমাম রেজাল্ট পাচ্ছ। তাহলে এইখানে তোমাকে সেট করে দেওয়া হয় অলওয়েজ তুমি ইউ হ্যাভ টু ইউজ দ্যাট 5 ml জিওমেট্রি। কারণ তুমি যদি প্রতিবার, এখন আমি টেকনোলজিস্ট আসলো, সে 5 ml নিয়ে কাজ করলো, একজনের 10 ml নিয়ে কাজ করলো, একজন 6 ml নিয়ে কাজ করলো, তাহলে তো এক এক রকম এক এক জিওমেট্রির কারণে তোমার এপিসিসি চেঞ্জ হবে। এটা অবভিয়াসলি এটা ইন্ডিপেন্ডেন্ট না। এই যে আয়ন চেম্বারটা তুমি প্রেসিশনালি মাপলে এটা জিওমেট্রির উপর ইন্ডিপেন্ডেন্ট না, জিওমেট্রি ডিপেন্ডেন্ট। তাহলে তুমি ইউ হ্যাভ টু সিলেক্ট, এজন্য দেখবা ওখানে 5 ml এর একটা সিরিঞ্জে বলা আছে 5 ml 10 ml একটা মার্ক থাকে। তো তুমি যখন মেজার করবা সেই জিওমেট্রি, তবে একটা জিওমেট্রিতে আসা দেখা যাবে ইন্ডিপেন্ডেন্ট। এখানে দেখো হয়তো তোমার এইটা ভায়ালটা আছে, এখানে ভায়ালটা আছে, যে এখান থেকে এই পর্যন্ত তুমি দেখা যাবে যে একটা সার্টেন এই রেঞ্জের মধ্যে তুমি যদি ডাটা মাপো, তাহলে ডাটাটা তোমার এইভাবে থাকবে, মানে ভ্যালুটা কমবেও না বাড়বেও না। এইখানে টেস্ট করতে হবে। সেখানে তুমি র্যান্ডমলি যদি মনে করো বলে দাও রেঞ্জটা 5 থেকে, মনে করো 5 থেকে 7 ml জিওমেট্রিটা তুমি যেভাবে নাও, এই জিওমেট্রিতে ইউ উইল গেট গুড রেজাল্ট। ইউ ক্যান অপটিমাইজ, এটাকে বলে অপটিমাইজ জিওমেট্রি। সেই এক্সপেরিমেন্ট গুলো করা হয় বা করা যায়। হয়তো এটা সময় পাবে না, জাস্ট টু গিভ ইউ আইডিয়া। আমি যেহেতু এই কথাগুলো আমার নেক্সট থিওরিটিক্যাল লেকচারে বলবো, আজকে এখানে ডিসকাস করে দিলাম। তো এই আলোকে তুমি সেই জিওমেট্রি কনসিস্টিভ প্রেসেশনাল যে ডাটাগুলো দেওয়া থাকবে আমরা চেঞ্জ করে দেব। সেই চেঞ্জের আলোকে এই ডোজ ক্যালিব্রেটরের ডাটাগুলো তুমি অ্যানালাইসিস করে তোমরা সাবমিট করতে পারো। সেটা তো আমরা সালিমের সাথে কথা বলে কিছু ডাটা, এখানে যা ডাটা দেওয়া আছে এটাকে কিছু আমরা কিছু ম্যানিপুলেট করে বা চেঞ্জ করে দিলে, যাতে তোমাদের একটা আইডিয়া হয় যে এক একটা, যে তুমি যদি প্র্যাকটিক্যাল রিয়েলি কাজটা করতা তাহলে যেভাবে পেতা সেই ফ্লেভার আইডিয়া যেন নিয়ে যেতে পারো। তার মানে তুমি যদি আমি চেঞ্জ করি তখন দেখা যাবে কিছু ডাটা দিলাম আমরা, যে তোমার 10% বলা আছে, 10% আমরা কিছু ডাটা জেনারেট করে দিব, যেখানে তোমার আসবে 12%। সেই 12% আসলে কি হলো, তোমার ক্রাইটেরিয়া ফুলফিল করছে না। আর কিছু ডাটা আসতেছে 8%, সেটা তোমার ক্রাইটেরিয়া ফুলফিল করছে। তো সেভাবে তুমি কমেন্ট করতে পারো যে এই টেস্টের যে ডাটা দেওয়া আছে সেই টেস্টে 12%-এর উপরে গেছে, কিছুটা 8% আসছে, কিছুটা 10% আসছে, সেটার উপর তুমি অ্যানালাইসিস করে কিছু রাইট আপ বা কমেন্ট করে ডাটাগুলো দেবা। একটা আইডিয়া দিয়েছে কে বলে স্যারে,
সেটার আলোকে তুমি করতে পারো। যদি এই ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন আছে? তোমরা শুনতে পাচ্ছ ডিয়ার স্টুডেন্ট? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। কোনো ক্লিয়ার আইডিয়া হলো? কারণ যেহেতু তোমরা প্র্যাকটিক্যাল না করলে এটা আসলে রিয়েলি বোঝা যায় না। প্র্যাকটিক্যাল করলে তখন তুমি, কারণ এগুলো দেখা যায় আমরা থিওরিটিক্যালি অনেক জায়গায় অনেক এক্সপেকটেশন বলা থাকে, প্র্যাকটিক্যাল করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো ইউ হ্যাভ টু রিজলভ দ্যাট প্রবলেম, উই হ্যাভ টু রিজলভ। সেটা যেহেতু এখন দেখানো যাচ্ছে না, সেজন্য তুমি ডাটাগুলো পাবো। যদি না থাকে তাহলে এখন আমি স্টপ করছি। সারিম, তুমি ইয়েটা দেখাতে পারো, স্যার তোমার ভিডিওটা দেখালে তারপরে তোমাকে ওই যে আজিজ স্যার বলছিল আমাকে 10:15 ক্লাস নেবেন, তো আমরা 10:15 মধ্যে স্টপ করে দিতে পারি নাকি? ইয়া ইয়া সাদমান, জি স্যার। তাহলে তুমি ভিডিওটা দেখা। সারিম, স্যার। আচ্ছা আমরা আগে একটু বলে, তুমি কিছু ডাটা জি স্যার। ওই এই যে আগের মতো আমরা করেছিলাম 4টা 5টা 6টা গ্রুপ, তুমি 5টা ভাগ করে নিও। ওরা কয়জন আছে? 38 জন। তুমি 5 জন করে করলে 7টা সেট করতে পারো, আর যদি 4 জন করে করো সেট করে জি স্যার। তুমি ওই ডাটা গুলো সেট করে একটু চিন্তা করে আজকে তুমি যাতে কিছু ডাটা আসবে তোমার, তুমি একটু আইডিয়া নিলে বুঝতে পারবা 10% উপরে আসবে, কিছু ডাটা 5% রাখবা। র্যান্ডমলি এরকম 5টা বা 6টা সেট করে গ্রুপ ফর্ম করে তুমি আজকে রাত্রে বা সন্ধ্যার বেলায় আপলোড করে দিও। ঠিক আছে। স্টুডেন্টরা এই এই ডাটাগুলো দেখে যার যা তুমি বলে দিবা, গ্রুপ 1 রোল নাম্বার 1 থেকে মনে করো 10 দিলাম, 5 দিলাম, এরপরে সেট নাম্বার 2, ওইটার আলোকে তারা অ্যানালাইসিস করে। এবং তোমার যেহেতু 4টা সেট আছে এখন, তাই না? জি স্যার। এখন এক এক গ্রুপে যদি 4 জন করে দাও, তাহলে এক একটার উপর এক একজন কাজ করতে পারবে, তাহলে স্টুডেন্টের লোডটা কমে যাবে, তাই না? জি মানে স্যার। এক গ্রুপে কাজ করবে, এখন 4টা সেট দিয়ে দিলা, 5টা 5 জন করে করে দাও, তাহলে 4 জন 4টা টপিকস উপর কাজ করলো, আরেকজন জেনারেল কমেন্ট করলো, তাই না? জি স্যার। অ্যানালাইসিস করলো। এই হ্যাঁ। আইডিয়া দিয়ে দিয়ে দিতে পারো, তাহলে সুবিধা হলো। তাহলে যেমন তুমি কনসিস্টেন্সির উপর একজন কমেন্ট করবে বা একজন অ্যানালাইসিস করবে, তারপর জিওমেট্রির উপর একজন অ্যানালাইসিস করবে, তারপরে তোমার প্রেসিশনের উপর আরেকজন অ্যানালাইসিস করবে, তাই না? তাহলে দায়িত্বটা কমে যাবে। তো সেভাবে দিয়া তারা এটা কম্বাইন করে রিপোর্টটা তৈরি করবে, সেভাবে বললে তারা একটা ফ্লেভার পেতে পারে। ঠিক আছে? তাহলে স্টুডেন্ট তোমরা এভাবে আইডিয়া দেওয়া হলো, এখন ভিডিওটা হলো দেখানো যে কিভাবে এই টেস্ট গুলো পার করবে। বোধহয় বেশি সময় দেখাতে পারবা না, আর নাহলে ভিডিওগুলো আপলোড করে দিও। জি স্যার, আপলোড করে দিব। স্যার এখানে শুধু ওই যে অ্যাকুরেসি এন্ড প্রিসিশনের যেই টেস্টটা স্যার, ওইটাই মানে অ্যাভেলেবল আর কি। আচ্ছা যাক, তুমি দিয়ে দাও, আমি তো রিলেটেড বলে দিলাম। আর প্লাস ওদের সাথে আমার সম্ভবত এই সপ্তাহে ক্লাস নাই, আগামী সপ্তাহে রোববারে ক্লাস আছে, যদি সম্ভব হয় নিতে পারে আমি এটার উপর তো আরো কিছুটা এক্সপান্ড করব, কারণ আমার থিওরিটিক্যাল ক্লাস আছে। তো তুমি এখন ভিডিও দেখাও, বেশি কথা না বললে। জি তুমি স্যার। তুমি গেলাম ওইটা করে আজকে এটা আপলোড করে দিও গুগল ক্লাসে। ঠিক আছে। আর গ্রুপটা তুমি বলে দিও, তোমাদের ওদের সাথে কথা বলার দরকার নাই, জাস্ট তুমি রোল নম্বর অনুপাতে দিয়ে দাও, এক আচ্ছা। থেকে 5 গ্রুপ 1, 5 থেকে 10 এরকম ভাবে দিয়ে সেট করে দাও। ওকে, ইউ ক্যান কন্টিনিউ। ঠিক আছে। আর এগুলো তুমি ইয়াতে দিয়ে দিও, কি বলে, স্যার ক্লাসরুমে স্যার। ক্লাসরুমে দিয়ে দিও, ঠিক আছে। ওরা বাকিটা দেখে সময় নিয়ে দেখে আসবে। জি এটা কি সাউন্ড আছে? স্যার, এটা ল্যাঙ্গুয়েজটা চাইনিজ স্যার। আচ্ছা, এই যে তোমাদের এখানে যা দেখাচ্ছে, এটা একটা ফিউম হুডের ভিতরে, যেহেতু প্রোটেকশন নেওয়ার জন্য এই যে মেশিন রেখেছে। আচ্ছা তুমি ব্রিফ করো। এটা কোবল্ট 57 সোর্স। তো এখানে এটা ইনিশিয়াল অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে 24.6 মেগাবেকেরেল। Then beryllium 133,
সোর্স এবং হচ্ছে সিজিএম 137 সোর্স। এখানে ডিয়ার স্টুডেন্ট, এখানে একটু আমি অ্যাড করি একটা কথা। এই যে ওই অ্যাক্টিভিটি দেখাচ্ছে, আমরা তোমাদের হেল্প ইস ল্যাবে যেখানে করাইছিলাম ওখানে তোমাদের সোর্স দিয়েছিলাম সলিড সোর্স বা সিলিন্ড্রিক্যাল সোর্স, কিন্তু এখানে বলেছিলাম এক্সাম লিমিটের নিচে, কিন্তু বাট এখানে করলাম এক্সাম লিমিটের নিচে না, কারণ সোর্সটা এক্সাম লিমিটের উপরে, এখানে লাইসেন্স লাগে, আর আমাদের সোর্সের ক্ষেত্রে লাইসেন্স লাগবে না। রিমেম্বার রিমেম্বার রিমেম্বার, তোমার যদি এক্সাম লিমিটের উপর সোর্স হয় তাহলে লাইসেন্স লাগবে না, আর এগুলো লাইসেন্স গ্রহণ করেই এই সোর্স আমদানি করছে, সুতরাং এটা করলাম এক্সাম লিমিটের উপরে সাধারণত এই সোর্সগুলো ইউজ করা হয়। ওকে, নেক্সট শুরু করো। ডেইলি টেস্টের জন্য আমরা এখানে ডিজিটাল যেহেতু ডিসপ্লে, ডেইলি সোর্স ডেইলি টেস্টেড অপশনে ক্লিক করা হয়েছে। দেন রিমুভ অল সোর্সেস ফ্রম চেম্বার প্রথমে করে নেওয়া হয়েছে। দেন এটা ক্যালিব্রেটরকে অটো জিরো অপশনে আগে নেওয়া হচ্ছে। দেন ব্যাকগ্রাউন্ড যে অ্যাক্টিভিটি সেটা মেজার করা হচ্ছে। তারপর চেম্বার যে ভোল্টেজ সেটা চেক করা হচ্ছে। এখন কোবাল্ট 57, বেরিলিয়াম 133 এবং সিজিএম 137 এর জন্য অ্যাক্টিভিটি মেজার করা হবে। প্রথমে কোবাল্ট 57 এর জন্য সোর্সটা ক্যালিব্রেটরে চেম্বারে প্রবেশ করানো হবে। তো কোবাল্ট 57 এর জন্য আমার রেজাল্ট আসতেছে 3.27 মিলিকুরি। এবং আমার ক্যালকুলেটিভ যেই রেজাল্ট সেটা হচ্ছে 3.25 মিলিকুরি। তো ডেভিয়েশন দেখা যাচ্ছে আমার এখানে 0.5%। এখানে ডিজিটালি মেজার্ড এবং ক্যালকুলেটেড দুটি ভ্যালুই শো করছে। এখন বেরিলিয়াম 133 ইউজ করা হবে। বেরিয়াম 133 দেখা যাচ্ছে 261
মাইক্রোকুরি আসছে এবং এটা ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 263 মাইক্রোকুরি। তো আমরা দেখতে পাচ্ছি ডেভিয়েশন হচ্ছে -0.8%। এখন সিজিএম 137 নেওয়া হবে। সিজিএম 137 এর জন্য 221 মাইক্রোকুরি আসছে এবং 2020 এবং আমার ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 219 মাইক্রোকুরি। তো ডেভিয়েশন পাওয়া যাচ্ছে 0.8%। লগবুকে ডাটা রেকর্ড করে রাখা হচ্ছে কোবাল্ট 57, বেরিয়াম 133 এবং সিজিএম 137 এর জন্য, এবং ডিজিটালি ডিসপ্লে সেখানে তো এটা ছিল ডিজিটাল যে ডোজ ক্যালিব্রেটর ডিজিটাল ডিসপ্লে সেটার একটি ভিডিও। We're gonna perform the dose calibrator constancy test now. So in order to do that, we're just gonna put So in order to do that, we're just gonna push test. So that's one. So we're gonna push one. Sources. The voltage, we're gonna zeroing it out, that's why it says there's 0.05, it's just zeroing all voltage out. push enter. Set that. That's going to measure the voltage of the dust calibrator. 152.5, that's good. Okay, now we're
source into the dose calibrator. So, নাম্বারে 137 সিরিয়াম 137 সোর্সটি নেওয়া হয়েছে, এটা রিডিং দেখাচ্ছে। one 62. Choose another channel. Maybe 131. এখন বিভিন্ন সেটিং এ ভ্যালু মেজার করা হচ্ছে। And it takes it a few moments to get calibrated. 173 or 73. And then Xenon 33. Right here. Maybe Valium 201. Yes, I'm still 92. স্যার এটা কয় মিনিটের ভিডিওটা? স্যার আর 1 মিনিট আছে স্যার। So, আচ্ছা এটা তো শেষ করে দাও, কারণ বোধহয় আজিজ স্যারের কোনো জরুরি মিটিং আছে, ক্লাস নেবে। স্যার, তুমি আপলোড করে দিও, স্টুডেন্ট জি স্যার, ঠিক আছে। দেখে স্টুডেন্ট তোমার ভিডিওগুলো আপলোড করে থাকবে, দেখে নিও। যদি কোনো তোমাদের বুঝতে বা কিছু জানার আগ্রহ থাকে, দেন উই ক্যান ডিসকাস ইন আওয়ার নেক্সট ক্লাস। কারণ তোমরা